ঘড়িতে তখন রাত ২টা বাজে। টেকনাফের সীমান্ত ঘেঁষা একটা গ্রামে হঠাৎ কুকুর ডাকা থেমে গেল। তারপর যা হলো সেটা সিনেমার দৃশ্য নয়, দূরের পাহাড় থেকে ভেসে এলো ধুমধুম শব্দ। মাটি কেঁপে উঠল, ঘুমন্ত মানুষগুলো লাফ দিয়ে উঠে বসল। কিন্তু কেউ বুঝতে পারছে না আসলে কি হচ্ছে। শুধু বুঝতে পারছে এই শব্দ প্রতিদিন কাছে আসছে, প্রতিটা রাত আগের রাতের চেয়ে ভয়ঙ্কর হয়ে উঠছে। গল্প এটা নয়, এটা ২০২৬ সালের জানুয়ারির বাস্তব চিত্র। বাংলাদেশের দক্ষিণ পূর্ব সীমান্তে প্রতিটা রাত এখন এভাবেই কাটছে। পাশের দেশ মিয়ানমারের আরাকান রাজ্যে যে রক্তক্ষয়ী যুদ্ধ চলছে তার ধাক্কা এসে লাগছে বাংলাদেশের বুকে। কিন্তু আসল প্রশ্ন হলো, এই যুদ্ধ কেন হচ্ছে, কারা এই যুদ্ধের খেলোয়াড়, আর সবচেয়ে বড় কথা, এই আগুন কি শুধু ওপারে থাকবে নাকি একদিন সীমান্ত পার হয়ে এপারেও চলে আসবে? উত্তর খুঁজতে গেলে আগে বুঝতে হবে আরাকান জায়গাটা আসলে কি এবং কেন এত গুরুত্বপূর্ণ। মিয়ানমারের পশ্চিম দিকে বঙ্গোপসাগরের তীর ঘেঁষে যে ভূখণ্ডটা আছে সেটাই আরাকান বা রাখাইন রাজ্য। বাংলাদেশের কক্সবাজার আর টেকনাফের একদম গা লাগোয়া এই জায়গা। মানচিত্রে দেখলে মনে হবে প্রকৃতি যেন ইচ্ছে করেই দুই দেশকে জোড়া লাগিয়ে দিয়েছে। কিন্তু এই কাছাকাছি থাকাটাই এখন বাংলাদেশের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। আরাকানের গুরুত্ব বুঝতে হলে প্রতিটা জিনিস মাথায় রাখতে হবে। প্রথম কথা হলো, এই জায়গাটা ভৌগোলিক অবস্থান একদম সোনার চেয়ে দামি। সমুদ্রের তীরে অবস্থিত বলে এখানে গভীর সমুদ্রবন্দর বানানোর সুযোগ আছে। চীন থেকে ভারত মহাসাগর যাওয়ার সবচেয়ে ছোট রাস্তা এই আরাকান দিয়ে, তাই বড় বড় দেশগুলো এই জায়গার দিকে চোখ রাখছে। দ্বিতীয় কথা হলো, এখানকার মানুষজন নিয়ে জটিলতা। রাখাইন বৌদ্ধরা মনে করে এটা তাদের পূর্বপুরুষের জমি, আবার রোহিঙ্গা মুসলিমরাও এখানে বহু বছর ধরে থাকছে। কিন্তু মিয়ানমার সরকার রোহিঙ্গাদের নাগরিক বলেই মানে না। এই দুই দলের মধ্যে বহু বছর ধরে ঝগড়া চলছে, তার উপর নানা সশস্ত্র দল এসে এই ঝামেলা আরও বাড়িয়ে দিয়েছে। তৃতীয় কথা হলো, আরাকান এখন বিশ্বের বড় বড় দেশগুলোর দাবা খেলার বোর্ড হয়ে গেছে। চীনের বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের একটা বড় অংশ এই এলাকা দিয়ে যাচ্ছে। মিয়ানমারের কিয়াকফি বন্দর থেকে চীনের ইউনান পর্যন্ত এই রাস্তা চীনের জন্য খুবই দরকারি। ভারতও এখানে নিজের প্রভাব রাখতে চায়। আমেরিকা আর ইউরোপও এই অঞ্চলে কি হচ্ছে সেটা ভালো করে দেখছে। এই পরিস্থিতিতে ২০২৫ সালের শেষের দিকে শুরু হয়ে গেছে একটা তিনকোনা যুদ্ধ। একদিকে মিয়ানমারের সামরিক সরকার, যা ২০২১ সালের গণতান্ত্রিক সরকারকে সরিয়ে ক্ষমতা দখল করেছিল। আরেকদিকে আরাকান আর্মি, যারা রাখাইন রাজ্যে নিজেদের শাসন চালাতে চায়। আর তৃতীয় দিকে আছে আরসা, মানে আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি, যারা রোহিঙ্গাদের হয়ে অস্ত্র ধরেছে। এই তিন দলের মারামারিতে আরাকান এখন জাহান্নাম হয়ে গেছে। প্রতিদিন গ্রামের পর গ্রাম পুড়ে ছাই হয়ে যাচ্ছে। মানুষ মরছে, যারা বেঁচে আছে তারা পালাচ্ছে। কেউ জঙ্গলে ঢুকে যাচ্ছে, কেউ সমুদ্রে নৌকা নিয়ে ভাসছে, আর অনেকে এসে জমা হচ্ছে বাংলাদেশের সীমান্তে। এই মুহূর্তে আরাকান আর্মি সবচেয়ে জোরে আছে। রাখাইন রাজ্যের প্রায় ৯০% তাদের দখলে চলে গেছে। মিয়ানমারের সেনাবাহিনী পিছিয়ে যাচ্ছে, একের পর এক ঘাঁটি হারাচ্ছে। এই জয়ে আরাকান আর্মির সাহস বেড়ে গেছে অনেক। তারা এখন স্বাধীন আরাকানের স্বপ্ন দেখছে। কিন্তু এই জয়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে আরসা। রোহিঙ্গাদের এই দল চায় না আরাকান আর্মি পুরো এলাকা দখল করুক, কারণ আরাকান আর্মি চালাচ্ছে রাখাইন বৌদ্ধরা। রোহিঙ্গাদের সঙ্গে তাদের সম্পর্ক আগে থেকেই খারাপ। আরসা মনে করে আরাকান আর্মি ক্ষমতায় এলেও রোহিঙ্গাদের দিন ভালো হবে না, তাই তারাও অস্ত্র নিয়ে মাঠে নেমেছে। আর মাঝখানে ফেসে গেছে মিয়ানমারের সামরিক সরকার। ২০২১ সালে ক্ষমতা দখলের পর থেকে তারা সব দিক থেকে চাপে আছে। দেশের ভেতরে মানুষ তাদের বিরুদ্ধে, বাইরে থেকে সবাই তাদের এক ঘরে করে দিয়েছে। টাকা পয়সার অবস্থা খুবই খারাপ, সেনাদের মনোবল ভাঙছে। এই অবস্থায় আরাকান হারানো মানে তাদের জন্য প্রায় শেষ। আরাকান গেলে সামরিক সরকার হারাবে সমুদ্রপথ, চীনের সঙ্গে দরাদরির জোর কমে যাবে। সবচেয়ে বড় কথা হলো, আরাকান আলাদা হলে মিয়ানমারের অন্য জাতিগুলো এই পথে হাঁটতে চাইবে। কাচিন, শান, কারেন এরা সবাই অনেকদিন ধরে নিজেদের জায়গা চাইছে। আরাকান সফল হলে তারাও সাহস পাবে, পুরো মিয়ানমার ভেঙে যাওয়ার ভয় তৈরি হবে। কিন্তু এই তিন দলের মারামারিতে আসল ক্ষতি হচ্ছে সাধারণ মানুষের। তাদের ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে। যে দল যখন যেখানে ঢুকছে সে দলই সেখানকার মানুষের ওপর অত্যাচার করছে। কেউ জোর করে ছেলেদের ধরে নিয়ে যুদ্ধে পাঠাচ্ছে, কেউ খাবার লুট করছে, কেউ ঘরে ঘরে আগুন দিচ্ছে। এই নরক থেকে বাঁচতে হাজার হাজার মানুষ পালাচ্ছে বাংলাদেশের দিকে, কারণ বাংলাদেশই সবচেয়ে কাছে। কিন্তু বাংলাদেশে আগে থেকেই ১৩ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে রেখেছে। আরও মানুষ নেওয়ার সামর্থ্য আর নেই, তাই সীমান্তে চাপ বাড়ছে। টেকনাফ, নাইক্ষ্যাংছড়ি, ঘুমধুম এই জায়গাগুলো এখন ভয়ের কেন্দ্র হয়ে গেছে। প্রতিদিন গুলির শব্দ শোনা যাচ্ছে, মাঝে মাঝে মর্টার শেল এসে পড়ছে বাংলাদেশের মাটিতে, মাইন ফাটছে, সশস্ত্র লোকজন সীমান্ত পার হওয়ার চেষ্টা করছে। এই অবস্থায় বাংলাদেশের জন্য মারাত্মক চিন্তার বিষয়। আরাকানে যুদ্ধ আরও বাড়লে নতুন করে শরণার্থী আসবে, সন্ত্রাসী ঢুকে পড়বে, অস্ত্র আর মাদক চোরাচালানের রাস্তা তৈরি হবে। এখন সবচেয়ে বড় চিন্তা হলো আরাকান আর্মির ক্রমবর্ধমান শক্তি। তারা শুধু মিয়ানমারের সেনাবাহিনীর সঙ্গে
সঙ্গে লড়ছে না, বাংলাদেশ সীমান্তেও চোখ রাঙাচ্ছে। ভারী অস্ত্র, ড্রোন, এমনকি ট্যাঙ্কও রেখেছে সীমান্ত এলাকায়। আরও ভয়ের খবর হলো বাংলাদেশের পাহাড়ি এলাকার কিছু সশস্ত্র দলের সঙ্গে আরাকান আর্মির যোগাযোগ আছে বলে শোনা যাচ্ছে। অভিযোগ উঠেছে তারা এদের অস্ত্র আর ট্রেনিং দিচ্ছে বাংলাদেশকে অস্থির করার জন্য। সাম্প্রতিক সময় আরাকান আর্মি আরও বেপরোয়া হয়ে উঠেছে। গত এক বছরে 2 শতাধিক বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে তারা, মুক্তিপণ নিয়ে ছেড়ে দিচ্ছে, অনেককে আটকে রেখে মারধর করছে। এটা শুধু অপহরণ নয়, এটা এক ধরনের ভয় দেখানোর কৌশল। প্রশ্ন উঠছে সীমান্ত রক্ষাকারীরা কি করছে? আসল কথা হলো পরিস্থিতি খুবই জটিল। সরাসরি যুদ্ধ জড়ালে অবস্থা আরও খারাপ হতে পারে। চীন, ভারত, আমেরিকার স্বার্থ যেখানে জড়িয়ে আছে সেখানে হিসাব করে চলতে হবে। এদিকে মিয়ানমারের সামরিক সরকার মরিয়া হয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, ভারী অস্ত্র ব্যবহার করছে, বিমান থেকে বোমা ফেলছে, হেলিকপ্টার দিয়ে হামলা চালাচ্ছে, সাধারণ মানুষ মরছে আর তারা পরোয়া করছে না। এই আক্রমণের প্রভাব পড়ছে বাংলাদেশের সীমান্তেও। এখন প্রশ্ন উঠেছে বাংলাদেশকে রাখাইন দখল করে রোহিঙ্গাদের ফেরত পাঠাতে পারে? এই দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে জোরালো হচ্ছে, কিন্তু বাস্তবতা অনেক কঠিন। অন্য দেশের জমি দখল করা আন্তর্জাতিক আইনে অপরাধ। বাংলাদেশ নিজেই অপরাধী হয়ে যাবে, তার উপর চীন, ভারত, আমেরিকা চুপ করে বসে থাকবে না। কিন্তু রোহিঙ্গাদের একটা অংশ নিজেরাই সশস্ত্র প্রস্তুতি নিচ্ছে। কক্সবাজারের ক্যাম্পগুলোতে বিভিন্ন দল তৈরি হচ্ছে। আন্তর্জাতিক রিপোর্ট বলছে 4 ব্রাদার্স অ্যালায়েন্স নামে একটা জোট গড়ে উঠেছে। 3 থেকে 5 হাজার রোহিঙ্গা যুবককে যুদ্ধের জন্য তৈরি করা হচ্ছে। এই তরুণদের অনেকেই ক্যাম্পেই জন্মে বড় হয়েছে। মিয়ানমার দেখেনি কখনো, কিন্তু বাবা মায়ের কাছে শুনেছে হারানো দেশের গল্প, শুনেছে 2017 সালে গণহত্যার কথা। এই স্মৃতি তাদের মনে জ্বালিয়ে রেখেছে প্রতিশোধের আগুন। বাংলাদেশ কি এদের সাহায্য করছে? উত্তর হলো না। সরকার কোনো অস্ত্র বা ট্রেনিং দিচ্ছে না, বরং সীমান্তে কড়া নজর রাখা হচ্ছে, ক্যাম্পে নজরদারি বাড়ানো হচ্ছে। আরসা প্রধান আতাউল্লাহকে গ্রেফতার করা হয়েছে, তার বিচার চলছে। এই পুরো পরিস্থিতিতে সবচেয়ে চালাক খেলোয়াড় হলো চীন। তারা বুঝে গেছে আরাকান দিয়ে সমুদ্রে যাওয়ার পথ তাদের জন্য সোনার খনির মতো। মালাক্কা প্রণালী বন্ধ হলে যে বিপদ হবে তার সমাধান এই আরাকান। তাই তারা এখানে প্রায় $10 বিলিয়ন ঢেলেছে। চীনের অবস্থা মজার। তারা চায় না আরাকান অস্থির হোক, কারণ প্রকল্প ঝুঁকিতে পড়বে। আবার চায় না সামরিক সরকার পুরো ভেঙে পড়ুক, কারণ তাদের সঙ্গে সম্পর্ক ভালো। একই সময় আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ রাখছে, 2 নৌকায় পা রেখে চলেছে। ভারতও এখানে নিজের খেলা খেলছে, চীনকে একা ছাড়তে চায় না। কালাদান প্রকল্প নিয়ে নিজেদের উত্তর পূর্বাঞ্চলকে সমুদ্রপথে যুক্ত করতে চায়। আরাকান অস্থির হলে এই প্রকল্প বিপদে পড়বে। বিশ্লেষকরা বলছেন আরাকান এখন সিরিয়া বা আফগানিস্তানের মতো হয়ে যাচ্ছে। স্থানীয় যুদ্ধে বড় বড় দেশ জড়িয়ে পড়ছে। এই যুদ্ধ দশকের পর দশক ধরে চলতে পারে। যদি তাই হয়, তার সবচেয়ে বড় ধাক্কা লাগবে বাংলাদেশে। শরণার্থী আসবে, অস্ত্র ঢুকবে, জঙ্গি আসবে, সীমান্তে অশান্ত হবে। বাংলাদেশ এখন একটি কঠিন জায়গায় দাঁড়িয়ে। একদিকে 7 বছরের পুরনো রোহিঙ্গা সমস্যা, অন্যদিকে আরাকানের নতুন আগুন। দুটো সামলানো খুবই কষ্টের। কি করা উচিত? সীমান্ত শক্ত করতে হবে, ক্যাম্পে নজর রাখতে হবে, কূটনীতি চালতে হবে, বড় দেশগুলোর সঙ্গে কথা বলতে হবে, আর সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য তৈরি থাকতে হবে। রাত গভীর হচ্ছে, সীমান্তের ওপার থেকে শব্দ ক্রমশ কাছে আসছে। প্রশ্ন হলো, আমরা কি প্রস্তুত এই ঝড়ের জন্য? উত্তর আমাদের হাতে। সময় কম, প্রতিটা মুহূর্ত গুরুত্বপূর্ণ।